এই দিকগুলো যে কুণাল ঘোষের উঠে আসছে তা ভালো। এই চুরি টুরির সঙ্গে যদি এই কাজগুলো উনি করেন, সমাজে হয়তো একটু মুখ দেখাতে পারবেন, কারণ ওই গালমন্দ খেয়ে আর কতদিন বাঁচবেন। ভালো কাজ করুন, ভালো লেখালেখি করুন, গান যদি ভালো হয় আমরা প্রত্যেকে শুনবো, সেটা নিয়ে আমাদের কারোর কোনো আপত্তি নেই। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় ফোঁস করে ওঠার কথা বলেছিলেন, কেন বলেছিলেন এখান থেকেই প্রমাণিত হয়ে যায়। শুধু এই হুমায়ুন কবির বলে নয়, ওনাকে যখন দেখছি সবাই হুমকি কবির টবির বলেও ডাকছে। এই মানুষটা থেকে শুরু করে আমরা উদয়ন গুহ থেকে আগেও মনে হয় বলেছিলাম এটা নিয়ে, যে উদয়ন গুহ বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যদি কেউ আঙুল তুলে প্রশ্ন করে উনি নাকি আঙুলটাই ভেঙে দেবেন। দেখুন, যারা শিক্ষা ব্যবস্থা ভেঙে দিয়েছে, আইন ব্যবস্থা ভেঙে দিয়েছে, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে দিয়েছে, তারা একটা আঙুল তো ভেঙে দিতেই পারে, কিন্তু এই আঙুলটা ভেঙে দেওয়ার পরে যদি পরের আঙুলটা মানুষ দেখাতে শুরু করে দেয় তৃণমূল কংগ্রেসকে, তখন তারা মুখ দেখানোর জায়গা পাবে না। সেটাও যেন মমতা বন্দ্যোপাধ্যায়রা মাথায় রাখেন। এবং আরও দেখেছিলাম অশোকনগরের কোন নেতা পোস্টার করে ঝুলিয়ে দেবে, হ্যান ত্যান, মা বাবার মা বোনের পোস্টার বিকৃত করে দেওয়ালে টাঙিয়ে দেবে, এইসব বলেছিলেন। তাহলে দেবের বেলা যে নিয়ম খাটে না, কুণাল ঘোষের বেলা যে নিয়ম খাটে না, সেই নিয়মটা কেন রাজন্না হালদারের সঙ্গে বারবার খাটে, সেটা আমার জানতে ইচ্ছা হয়। এবং যে আজ থেকে কিছু বছর পরে রাজন্না যদি রাজনীতি ছেড়ে সিনেমায় নামে, তাহলে কিন্তু সেখানে তার ভবিষ্যৎ অনেকটা উজ্জ্বল। রাজন্না আমার কথা রেখেছে বলে আমার ভালো লাগছে। মানে কুণাল ঘোষকে ইনডাইরেক্টলি এটা বলতে চাইছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বামেদের বেশি সম্মান করেন এবং কুণাল ঘোষকে সম্মান করেন না, তাই বামেদের কারোকে জেলে না পাঠিয়ে কুকুরের মতো মারতে মারতে কুণাল ঘোষকে জেলে পাঠিয়েছেন। এটা যদি কুণাল ঘোষ বিশ্বাস করে তাহলে স্বাগত, ওনাকে, আমার কিছু করার নেই। তৃণমূলের একটা বড় লবি রাজন্নার পেছনে পড়েছিল, সেটা রাজন্যার দুর্ভাগ্য। রাজন্না মেয়েটা তৃণমূলের জন্য যে কম করেছে বা কম শুনেছে তা তো নয়, আমি যতই তার বিরোধী হই, তো তারপরেও রাজন্যার সাথে যেটা হচ্ছে, তৃণমূলের কিছু নেতাদের, যারা উঠতি নেতা, যারা উঠে আসছে, তারা রাজন্যার এই সফলতাকে হয়তো কোথাও না কোথাও নিতে পারছে না। সেই জায়গা থেকে রাজন্যার পেছনে পড়ে থাকা। এখন দলেরই এত বড় একজন মুখপাত্র, সে যদি একটা মেয়েকে দেখিয়ে বলে তোমার বদন বিগড়ে গেছে, আমি জানি না দেবাংশু নিজেকে ঋত্বিক রোশন মনে করে কিনা, কোনো মেয়ের বদন বিগড়ে গেছে মন্তব্য করার পরে মমতা বন্দ্যোপাধ্যায় কী অ্যাকশান নিয়েছে সেটাও আমার জানতে ইচ্ছা করে। রাজন্যাকে বারবার ওই স্কেপগোট করে তৃণমূল কংগ্রেস উঠতে চায়, সেটা আমরা আগেও দেখেছি। এবং তৃণমূল কংগ্রেসের যে কালচার, মানে এই থ্রেট কালচার ইত্যাদি, চুরি চামারি, চালচোর ইত্যাদি যে চুরিগুলো করে, সেখান থেকে বেরিয়ে এসে ওরাও যে একটা সাংস্কৃতিক দিকটা ওদের তুলে ধরছে, ওরা যে গানের দিকে চর্চা করছে, কবিতা চর্চা করছে, এই জিনিসগুলোকে ভাল লাগছে। এগুলো দেখো, রাজন্যা মানে বড় পিসি, আমি যদি বড় পিসি দিয়ে শুরু করি, একটু জাস্ট সময় দাও, আমি যদি বড় পিসি দিয়ে শুরু করি, তাহলে বড় পিসি একসময় লাইভ স্ট্রিমিং করতে দেননি জুনিয়র চিকিৎসককে, কারণ ওই জিনিসটা নাকি বিচারাধীন বিষয়, তাই ওটা নিয়ে কথা বলা যাবে না। বড় পিসি যেখানে বারণ করছে, সেখানে ছোট পিসি পুরো একটা সিনেমা নামিয়ে নিল ওই বিষয় নিয়ে, বিচারাধীন বিষয় নিয়ে। সেটা কি করে মমতা ব্যানার্জি ওটাকে ব্যাক করতে পারতেন না, তাই হয়তো ওনাকে দল থেকে বের করেছেন। একটা ব্যাপার হচ্ছে, ঠিক আছে দল থেকে বের করেছেন সেটা মানা যায়, কিন্তু আমি নিজে ওই সিনেমাটা নিয়ে একটু এক্সাইটেড আছি, কারণ আমি দেখতে চাই, ওই পোস্টারে দেখেছিলাম পেছনে একটা মেয়ে আছে যে নীল সাদা শাড়ি পরে দাঁড়িয়েছিল। আমার কোথাও না কোথাও মনে হয় ওই নীল সাদা শাড়ি পরা মেয়েটার এই তিলোত্তমা কাণ্ডে, এই অভয়া কাণ্ডে তার কি রোল, তার তথ্য প্রমাণ লোপাট করাতে তার কতটা ভূমিকা আছে, সেইটা আমি জানতে চাই এই সিনেমাটার থ্রু দিয়ে। আর ব্যাপারটা হচ্ছে, এই সিনেমাটা তৃণমূলের কেউ ছাড়া এর থেকে ভালো প্রমোট করতে পারতো না, কারণ তৃণমূল ছাড়া কেউ জানে না সেদিন রাত্রে কী ঘটেছিল, কে কে তথ্য প্রমাণ লোপাট করেছে, ঠিক কী কী ঘটেছিল সেদিন রাত্রে, সেটা তৃণমূলের কোনো একটা কর্মী হয়তো তাদের সিনেমার থ্রু দিয়ে ওটাকে মানুষের সামনে আনতে পারতেন। আমি অপেক্ষা করব রাজন্না হালদার কী করেছেন এই সিনেমাটায় তা দেখার জন্য। এই কুণাল ঘোষ মানুষ যিনি প্রশ্ন করেছিলেন দেব আর স্বস্তিকা কেন এই পুজোর সময় সিনেমা তৈরি করছেন, পুজোর সময় অভয়া বা তিলোত্তমাকে নিয়ে কেন প্রচার করছেন, সিনেমার প্রচার করছেন, রাস্তায় যদি কখনো স্বস্তিকা নেমে প্রতিবাদ করতেন তখন স্বস্তিকাকে কটাক্ষ করতেন, কখন সোহিনী সরকারকে কটাক্ষ করতেন, যে পুজোর বাজারে নিজেদের ব্যবসা, নিজের সিনেমাকে আরও প্রমোট করার জন্য ওরা নাকি এই পন্থাটা বেছে নিয়েছে রাস্তায় নেমে প্রতিবাদ করার। আমি বলতে চাই, এই কুণাল ঘোষ যেই এই কথাগুলো বলে যে বিরোধীদের সাথে সাথে নাকি কুণাল ঘোষেরও কোথাও একটা খারাপ লাগে যে এরকম একটা ঘটনা ঘটেছে, এরকম সময় উনি কেন নারী নির্যাতন বা নারী শক্তি নিয়ে নাকি একটা গান লিখেছেন। আমি বলছি, নারী শক্তি নিয়ে যে গানটা লিখেছেন সেটাও কি অভয়ার এরকম একটা, তিলোত্তমার এরকম একটা সময়, সেটা কি একটা নিজেরও একটা প্রমোশন করার জন্য, ব্যক্তিগত প্রমোশন করার জন্য, আমি জানি না, আমি বলতে পারবো না। তবে যেটা আমি প্রথমেই বললাম, যে শিল্পী সত্তা একটা মানুষের যদি থাকে, যদি ভালো গান লিখতে পারেন, ভালো কবিতা লিখতে পারেন, আমরা সেটাকে ওয়েলকাম করছি, তা নিয়ে কোনো আপত্তি নেই। এবারে যে কুণাল ঘোষ যে নারী শক্তি নিয়ে গানটা লিখলেন, কিংবা দেব যে সিনেমাটা করছে, আমি কারোকেই তার শিল্পী সত্তাকে ছোট করে বলছি না, এই যুক্তিগুলো কিন্তু কুণাল ঘোষেরই। দেব যে প্রধান সিনেমাটা করলো, সেখানে তৃণমূলকে যাচ্ছে তাইভাবে ট্রোল করেছিল, তার হিউমার দিয়ে কটাক্ষ করেছিল, দেব কিন্তু প্রধান সিনেমায় করেছিল। তখন কেন তৃণমূলের কার মাথায় কটা
মানে কার কটা মাথা ছিল যে দেবের মতো মানুষকে তৃণমূল থেকে সরাতে পারলো না? উল্টে দেব যখন নিজে বলছে তৃণমূল থেকে সরে যাবে, তখন তাকে কিছু ভয় দেখিয়ে অভিষেক ব্যানার্জির অফিসে নিয়ে গিয়ে কি ভয় দেখিয়েছে আমি জানি না, তাকে তৃণমূলে রাখতে বাধ্য করা হলো। তাহলে দেবের বেলা যে নিয়ম খাটে না, কুণাল ঘোষের বেলা যে নিয়ম খাটে না, সেই নিয়মটা কেন রাজন্না হালদারের সঙ্গে বারবার খাটে, সেটা আমার জানতে ইচ্ছা হয়। এবং আমি তো যাদবপুরের স্টুডেন্ট ছিলাম এবং রাজন্যাও ছিল, সেই সূত্রে জানি যে রাজন্যার পিছনে একটা বড় লবি পড়ে গেছিলো, তৃণমূলের একটা বড় লবি রাজন্যার পেছনে পড়েছিল। সেটা রাজন্যার দুর্ভাগ্য। রাজন্যা মেয়েটা তৃণমূলের জন্য যে কম করেছে বা কম শুনেছে তা তো নয়, আমি যতই তার বিরোধী হই, তো তারপরেও রাজন্যার সাথে যেটা হচ্ছে, তৃণমূলের কিছু নেতাদের, যারা উঠতি নেতা, যারা উঠে আসছে, তারা রাজন্যার এই সফলতাকে হয়তো কোথাও না কোথাও নিতে পারছে না, সেই জায়গা থেকে রাজন্যার পেছনে পড়ে থাকা। তবে এটাও সত্যি, যেমন আমি যেটা বললাম একদিক দিয়ে সেটা যেমন সত্যি, তেমনি রাজন্যার যে একটা শিল্পী সত্তা তার প্রথম দিন থেকেই কাজ করতো। যেমন 21শে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে যে চিৎকার করে অভিনয়টা করেছিল, চাপ্পা চাপ্পা গুঞ্জ উঠেগা, কিংবা স্বপ্নদ্বীপের মৃত্যুর সময় যাদবপুরে দাঁড়িয়ে যে অভিনয়টা করেছিল নিজের জামা কাপড় ছেড়ে, তখন আমি যাদবপুরের মাটিতে দাঁড়িয়েই এরকম একটা ইন্টারভিউ দিয়ে বলেছিলাম যে আজ থেকে কিছু বছর পরে রাজন্যা যদি রাজনীতি ছেড়ে সিনেমায় নামে, তাহলে কিন্তু সেখানে তার ভবিষ্যৎ অনেকটা উজ্জ্বল। রাজন্যা আমার কথা রেখেছে বলে আমার ভালো লাগছে। না, আমার মনে হয় কোথাও না কোথাও এটা শর্ট ফিল্মের জন্য নয়, মেবি এই জিনিসটা যে পোস্টারটা তৈরি হয়েছিল না, মানে আমরা তো এখনও শর্ট ফিল্মটা কেউ দেখিনি এবং তৃণমূলের কেউও দেখেনি বলেই আমার বিশ্বাস। তবে তৃণমূল যেটা বলছে নাকি ওই পোস্টারের ব্যাপারটা, যেটা নিয়ে তিলোত্তমা কাণ্ডে, আরজিকর কাণ্ড ইত্যাদি লেখা আছে, নিজেকে ডাক্তার হিসেবে রিপ্রেজেন্ট করা ইত্যাদি, তো নিজেকে ব্যক্তিগত একটা প্রমোশন করা, এরকম একটা ঘটনাকে নিয়ে কোথাও না কোথাও সাধারণ মানুষের তো খারাপ লেগেছিল এবং আমারও খারাপ লেগেছে। সেই জায়গাটা বুঝতে পেরে তৃণমূল কংগ্রেস কিন্তু তার এগেনস্টে পদক্ষেপ নিয়েছে, এবং যেটা আমার মনে হয় কোথাও না কোথাও ঠিক। কিন্তু আমি বলছি এই পদক্ষেপটা রাজন্যার সাথে সাথে তাদের বিরুদ্ধেও নেওয়া উচিত যারা আরজিকর কাণ্ড নিয়ে মাতব্বরি করেন। উদয়ন গুহ থেকে শুরু করে যারা কল্যাণ ব্যানার্জির মতো মানুষরা, যারা ডাক্তারদের ছোট করছেন দিনের পর দিন, তাদের বিরুদ্ধে কেন তৃণমূল কংগ্রেস অ্যাকশন নিতে পারে না? কেন রাজন্যাদের মতো ছোট ছোট নেত্রী, যাদেরকে কেউ হয়তো তৃণমূলেই পাত্তা দেয় না, তাদেরকে রিজেক্ট করে, তাদেরকে দল থেকে বের করে তৃণমূল কংগ্রেস কি প্রমাণ করতে চায়, যেটা উদয়ন গুহ কিংবা কল্যাণ ব্যানার্জিদের বের করতে পারে না? কোন মাথা এখানে কাজ করছে তা আমাদের জানতে হবে। এখানে আমি যেমন যাদবপুরের স্টুডেন্ট হিসেবে আমি জানি রাজন্যার পেছনে একটা বড় লবি কাজ করছে, এগেনস্টে একটা বড় লবি তৃণমূলের কাজ করছে, তারাই এর পেছনে আমার মনে হয় একটা কাজ করেছে, তাদের হাত হচ্ছে। আমি দেখেছিলাম গণশক্তি জুতোর একটা মোস্ট প্রবাবলি একটা অ্যাড দিয়েছিল। এবারে একটা ব্যাপার আমি মনে করি, জুতো সবসময় পায়ে যে পরা হয় তা নয়, জুতো মাঝে মাঝে ইউজ করা হয় পার্থ চ্যাটার্জির মতো মানুষের ছোঁড়ার জন্য, জুতো কখনো কখনো ইউজ করা হয়, যখন কুণাল ঘোষ ওই ধর্ণা মঞ্চে গেছিলেন চাকরি প্রার্থীদের, তখন ওনাকে ছোঁড়া হয়েছিল, এইসব কাজের জন্য জুতো ব্যবহার করা হতে পারে। গণশক্তিতে এটা বলে দেয়নি যে পুজোয় আপনি জুতোটা পরে পরে বেরান বা ইত্যাদি, এরকম জুতোর কি কাজ হতে পারে সেটা গণশক্তি লিখে দেয়নি। আমার মনে হয় আমি যদি কখনো জুতো কিনি, বা আমাদের মতো মানুষের যাতে যদি কখনো জুতো কেনে ওই গণশক্তির অ্যাড দেখার পরে, আমরা শুধু পায়ে পরার জন্য ব্যবহার করব না, অন্য অন্য যদি কাজে কখনো লাগে, যারা চোর, যারা ছ্যাঁচচোর, তাদেরকে চোর ছ্যাঁচোরের জায়গাটাকে বোঝানোর জন্য যদি জুতোটা অন্য কাজেও ব্যবহার করা যায়, সে কাজেও আমরা ব্যবহার করব। এবং এই প্রথমবার এত মানুষ রাস্তায় নেমেছে, এই জিনিসটাই মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা আতঙ্কের মধ্যে রেখেছেন বলে উনি কিছু ভুলভাল ডিসিশন নিয়ে নিচ্ছেন, ভুলভাল কথাবার্তা মুখ থেকে বেরিয়ে যাচ্ছে। শুধু উনি নয়, ওনার দলের লোকেরাও বলছেন, এবং সেটাকে কোথাও না কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় সাপোর্ট করে বলে আমার মনে হয়, কারণ উনি এর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেন না এবং নিতে দেখিনি আমরা। নয়, 2011 সালের বামেরা যদি বামেরা কিছু করে থাকে, সেটা মিডিয়া দেখাক না দেখাক, তার 2011 সালের আসার পরে, ক্ষমতায় আসার পরে তৃণমূল কংগ্রেসের তো জানা উচিত কারা কী করেছে। তারপরেও কেন মমতা বন্দ্যোপাধ্যায়, মানে ওই বামেদের যারা এইসব কুকর্ম করেছেন বলে কুণাল ঘোষ বলছেন, তাদেরকে অ্যারেস্ট না করে কেন কুণাল ঘোষকে অ্যারেস্ট করলো, কুণাল ঘোষকে জেলে পাঠালো, কুণাল ঘোষকে দিনের পর দিন জেল খাটার পরে ওনাকে কেন আত্মহত্যা করতে অ্যাটেম্প্ট নিতে হলো, সেইটা আমার জানতে মন চাইছে। তাহলে মানে কুণাল ঘোষকে ইনডাইরেক্টলি এটা বলতে চাইছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বামেদের বেশি সম্মান করেন এবং কুণাল ঘোষকে সম্মান করেন না, তাই বামেদের কারোকে জেলে না পাঠিয়ে কুকুরের মতো মারতে মারতে কুণাল ঘোষকে জেলে পাঠিয়েছেন? এটা যদি কুণাল ঘোষ বিশ্বাস করে, তাহলে স্বাগত, ওনাকে, আমার কিছু করার নেই। যখন নবান্নে বলছি, সরি, কালীঘাটে মোস্ট প্রবাবলি জুনিয়র চিকিৎসকরা ওনার বাড়ি গেছিলেন, তখন মুখ্যমন্ত্রী হাত জোড় করে ওই চিকিৎসকদের বলছিলেন, তোমরা আমাকে একটু ভরসা করো। তখনই ওই জুনিয়র চিকিৎসকরা বলেছিলেন, না আমরা করবো না, না বলেছিলেন সবাই মিলে একসাথে। এইটা এখন একটা ব্যাপার হচ্ছে, জুনিয়র চিকিৎসকের ভাষা আর শুধু জুনিয়র চিকিৎসকের নেই, এটা এখন সাধারণ মানুষের ভাষা হয়ে গেছে। জুনিয়র চিকিৎসক যখন না বলেছিলেন, তখন আমরা সাধারণ মানুষ বুঝতে পেরেছিলাম কোথাও না কোথাও ওটা যেন আমাদের ভাষা। কারণ এই মমতা বন্দ্যোপাধ্যায়
পুজোর সময়, কিছু বছর আগে পুজোর সময় বলেছিলেন ডবল ডবল চাকরি হবে, খুব সম্ভবত 2021 সালের আগে বলেছিলেন ডবল ডবল চাকরি হবে। এই মমতা বন্দ্যোপাধ্যায় 2019 সালে এসএসসির যারা চাকরি প্রার্থী আছে তাদের কাছে গিয়ে বলেছিলেন লোকসভার ভোটটা শেষ হোক, আমি তোমাদের ব্যবস্থা করব। এখন আজ থেকে প্রায় 2024 হতে যায়, এতগুলো বছর কেটে গেল, মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো ব্যবস্থা নিতে দেখলাম না। এই মমতা বন্দ্যোপাধ্যায় মিটিং করার পরে প্রথমে বললেন যে ভিডিও রেকর্ডিং অ্যালাউ করবেন, তারপরে অ্যালাউ করলেন না। যখন জুনিয়র চিকিৎসকরা রাজি হলেন হ্যাঁ ভিডিও রেকর্ডিংটাই করুন এবং সেইটার সাথে সাথে আমাদের দিন, মমতা বন্দ্যোপাধ্যায় রাজি হলেন না। এই মমতা বন্দ্যোপাধ্যায় এই চিকিৎসকদের আশ্বাস দিলেন যে আমরা তোমাদের সুরক্ষার ব্যাপারটা দেখব। তারপরেও এখনও অবধি সাগর দত্ত মেডিকেল কলেজ যেটা বলছেন সেখানে আমরা একটা থ্রেড কালচার আবার নতুন করে দেখছি। তাহলে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে যে বিশ্বাস করার জায়গাটা নেই, সেটা যখন একটা সময় সাধারণ মানুষ বুঝে গেছিলো, এখন জুনিয়র চিকিৎসকরাও বুঝে গেছে। এবং বুঝে গেছে বলেই ওরা নতুন করে যে আন্দোলন শুরু করবে বলে ভাবছে। ওরা যদি রাস্তায় নামে, এবং 2 তারিখ শুনছি মহালয়াতে ওরা রাস্তায় নামবে, যেটাই করুক জুনিয়র চিকিৎসকরা, আমরা সাধারণ মানুষ কিংবা দলীয় প্রত্যেকটা দলের কর্মীরা, নেতারা তাদের পাশে থাকবে বলে আমি এটা বিশ্বাস করি অন্তত। কিন্তু আপনারা যখন বলছেন যে রাজ্যে শিল্প নেই, মুখ্যমন্ত্রী তো বলছেন হাওড়া হুগলিতে শিল্প ভরে গেছে, কোনো জায়গা জমি ফাঁকা নেই। তার হয়তো হতে পারে উনি দেখতে পান, যেমন রচনা ব্যানার্জি শিল্পের নামে ধোঁয়া দেখতেন, মমতা বন্দ্যোপাধ্যায়ও সেরকম দেখতে পান। তবে তারপরেও যে মানুষ চাকরি পাচ্ছে না, বেকার হয়ে দিনের পর দিন 1000 দিনের উপরে ধর্মতলায় চাকরি প্রার্থীরা বসে আছে। আজকে জুনিয়র চিকিৎসকদের স্বাস্থ্য ব্যবস্থাকে এরকম ভেঙে দিয়েছে। শিক্ষা ব্যবস্থায় চুরির পরে পার্থ চ্যাটার্জিকে জেলে বসতে হচ্ছে। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জেলে আছেন। মানে আমাদের বেসিক যে নেসেসিটিগুলো, খাদ্য, শিক্ষা, বস্ত্র, বাসস্থান, 4টে জায়গায় যে এই সরকার আমাদের পুরো রাজ্যটাকে শেষ করে দিয়েছে এবং তাদের মন্ত্রীরা জেলে গেছে, এখানেই বুঝিয়ে দেয় এই রাজ্যটা বাকি রাজ্যের থেকে কেন পিছিয়ে পড়ছে। এই জিনিসটা মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝতে হবে এবং আমি বিশ্বাস করি উনি বোঝেন। বুঝেও নিজের আখেরটা গুছিয়ে নেওয়া ছাড়া, কারণ উনি জানেন সামনের ইলেকশনে হয়তো জিততে পারবেন কি পারবেন না, তাই নিজের আখেরটা এই সময় গুছিয়ে নেওয়া ছাড়া আমি ওনার কোনো কর্তব্য আমি দেখছি না। উনি মানে রীতিমতো মানুষ যে রাস্তায় নেমেছে এই জিনিসটাকে আর নিতে পারছেন না বলেই যত রকমের পাগলামি সম্ভব উনি করে যাচ্ছেন। সেটা ডিবিসি থেকে বলুন, কি ম্যানমেড ফ্লাড বলুন, কিংবা ডিবিসির সাথে সম্পর্ক রাখবেন না ইত্যাদি, এইসব যে কথা উনি বলছেন, বলে সাধারণ মানুষের কাছে হাসির একটা খোরাক হয়ে যাচ্ছেন। উনি কোথাও না কোথাও ওটা বুঝতে পারছেন না, কিন্তু আমার মনে হয় ওনার দলের নেতা নেত্রীরাও এবারে বুঝতে শুরু করছেন। এবারে ওনাকেও যত তাড়াতাড়ি সম্ভব বুঝে নেওয়া উচিত ওটা।